এবার আমেরিকাকে গ্লোবালি বয়কট করতে চলেছে ইউরোপের একাধিক দেশ। কালকে এই খবর সামনে আসার পর নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ঘুম উঠতে বাধ্য। প্রথমত, ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল পলিসি এবং ডোনাল্ড ট্রাম্পের একাধিক কর্মকাণ্ড এক বড়সড় বিশ্বাসে ভাঙন ধরিয়েছে পশ্চিমের দেশগুলোর কাছে, এবং এর জন্য তারা এতদিনের বন্ধু আমেরিকার সঙ্গে F-35 ফাইটার জেটের ডিল একের পর এক ক্যান্সেল করতে শুরু করে দিয়েছেন। আমি দুদিন আগে একটা খবর করেছিলাম যেখানে জার্মানি আমেরিকার এই F-35 ফাইটার জেট নিয়ে বিস্ফোরক এক প্রশ্নচিহ্ন তুলেছিলেন। তারা কি বলেছিলেন? তারা বলেছিলেন এই F-35 ফাইটার জেটের মধ্যে একটি কিল সুইচ ইনস্টল করে দিয়েছে আমেরিকা। এই কিল সুইচের ফলে কি হবে? এই কিল সুইচের ফলে আমেরিকা যখন ইচ্ছা তাদের দেশে বসে এই ফাইটার জেটকে বিকল করে দিতে পারবে। এবার ধরুন আপনি এই ফাইটার জেট এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করছেন যারা সোকল্ড আমেরিকার বন্ধু রাষ্ট্র। ফলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার শাসক যদি চান তাহলে সেই ফাইটার জেটকে একটি সুইচেই তৎক্ষণাৎ বিকল করে দেওয়া যাবে। এই বিস্ফোরক অভিযোগ কিন্তু নিয়ে এসেছিল জার্মানি, এবং তারা সরাসরি বিশ্বের একাধিক দেশ এবং ভারতবর্ষকে ওয়ার্ন করেছিল যে কোনো অবস্থাতেই এই ফাইটার জেট কিনবেন না, কারণ যদি এই ফাইটার জেট আপনারা কেনেন তাহলে আপনারা ভবিষ্যতে বিপদের মধ্যে পড়বেন। এবার দেখুন, সেদিন আমি একটা কথা বলেছিলাম, আমি বলেছিলাম এতদিন তো আমেরিকার সঙ্গে বন্ধুত্ব মেনটেন করেছে ইউরোপের দেশগুলো, এবং F-35 যে এই যে ফাইটার জেট তারা তো প্রথম বিক্রি করা শুরু করেননি। দীর্ঘদিনের একটা মার্কেটিং এবং দীর্ঘদিন ধরে তিনি বিশ্বের একাধিক দেশের সঙ্গে এই চুক্তি করেছেন। হঠাৎ করে যেহেতু নিজেদের পিছনে ছুরিটি পড়েছে, তার জন্য এবার গোটা বিশ্বের কাছে আসল সত্যটা ফাঁস করার চেষ্টা করেছেন জার্মানি। এতদিন অবধি তারা চুপ করেছিলেন কেন? অর্থাৎ যখনই নিজের পায়ে কুড়ুলটা মারা হয় তখনই জিওপলিটিক্সে আসল যে মুখোশ তা কিন্তু উন্মোচিত হয়। কালকে এরকম সিমিলারলি আরো দুটো খবর আমাদের সামনে এসছে, এবং তারপরে একাধিক রিপোর্টে বলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের একাধিক দেশ আন্তর্জাতিক স্তরের একাধিক দেশকে কার্যত রিকোয়েস্ট করেছে যেন আমেরিকাকে অন্তত বয়কটের জায়গায় নিয়ে যাওয়া যায়। কালকে কানাডা কি বলেছে? কানাডা বলেছে আমরা যে F-35 ফাইটার যে ডিল করেছিলাম সেই পুরো চুক্তিটিকেই রিভিউর আন্ডারে ফেলে দিলাম, অর্থাৎ এখনই আমরা F-35 ফাইটার জেট আমেরিকার থেকে কিনবো না। আমেরিকাতে বর্তমানে এই কানাডা বিরোধী একটা স্লোগান এবং কানাডা বিরোধী একটা বিভিন্ন ক্ষেত্রে সরকারের লোকজন কিন্তু আওয়াজ তুলে দিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কানাডাতে জাস্টিন ট্রুডোকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট কিন্তু তারা পেয়েছেন, এবং আগামী 2 মাসের মধ্যে কানাডায় সম্ভবত নির্বাচন হচ্ছে। এরপরে F-35 ফাইটার জেট নিয়ে তারা প্রাথমিকভাবে একটি সিদ্ধান্তে আসতে চলেছে, অর্থাৎ কানাডাও কিন্তু সরকারিভাবে F-35 ফাইটার জেট না কেনার পক্ষে ভোট দিয়ে দিয়েছে। পর্তুগালের একটি খবর আপনাদের দেখাবো। কালকে পর্তুগালের ডিফেন্স মিনিস্টার কি বলেছে? ডিফেন্স মিনিস্টার হঠাৎ করেই বলেছে তারা F-35 এই ফাইটার জেট কেনার এই যে সিদ্ধান্ত তারা রিথিঙ্ক করতে শুরু করেছে, অর্থাৎ নতুন ভাবে ভাবছে, কারণ তারা আমেরিকাকে নাকি বিশ্বাসই করে না, এবং আমেরিকার উপর ডিফেন্স ওরিয়েন্টেড ডিপেন্ডেবিলিটি সেই সম্পূর্ণ ডিপেন্ডেন্সির জায়গা শূন্য করতে চাইছে ইউরোপের বিভিন্ন দেশ। কারণটা কি? দেখুন, প্রথমত ট্যারিফ যুদ্ধ, যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু রাষ্ট্রের বিপক্ষেও একের পর এক ট্যারিফ শুল্ক কর লাগাচ্ছে, তার নিঃসন্দেহে বন্ধুত্ব বলে বিষয়টা জিওপলিটিক্সে থাকছে না। জিওপলিটিক্সে কখনোই এই পার্মানেন্ট বন্ধু বা শত্রু হয় না, এটা আমি বলতাম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আবার কাছের লোক কারা তাদের সঙ্গে আমি যদি সহাবস্থান করি তাহলে ভবিষ্যতে কোনো পাল্টা ঝড়ঝাপটাতেও আমি তাদেরকে পাশে পেতে পারি। এটা তো নর্মাল সাইকোলজি। কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রথাগত সমস্ত নিয়মকে চুরমার করে একের পর এক দেশের বিরুদ্ধে ট্যারিফ লাগিয়ে গেছেন। ইউরোপীয় ইউনিয়নের বিপক্ষে তিনি 25% ট্যারিফ লাগাবেন মনে করা হচ্ছে, এবং অলরেডি মেক্সিকো কানাডার মতো দেশের উপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে। পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প আরো এক বিস্ফোরক ঘোষণা করেছেন। তিনি সরাসরি প্রশ্নচিহ্ন তুলেছেন কেন ন্যাটোতে আমেরিকা ইনভেস্ট করবে, কারণ ন্যাটোতে ইউরোপীয় ইউনিয়নের যে দেশগুলো আছে আমেরিকার বিপক্ষে যদি কিছু হয় তারা তো আমেরিকাকে সাহায্য করতে পারবে না। তাহলে আমেরিকার মানুষের ট্যাক্সের টাকা খরচ করে কেন ইউরোপীয় ইউনিয়নকে প্রোটেক্ট করার জন্য ন্যাটোর ডিফেন্সে বাজেট অনুমোদন করবে আমেরিকা?
এই প্রশ্ন যখন ডোনাল্ড ট্রাম্প তুলে দিয়েছেন, তখনই ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বুঝে গেছে এই ডোনাল্ড ট্রাম্প আসলে কখনো কারোর বন্ধুই হতে পারবে না। অর্থাৎ সম্পূর্ণভাবে আনপ্রেডিক্টেবল একটা অ্যাটিটিউড, আনপ্রেডিক্টেবল পলিসি, এবং কখনোই বিশ্বাসযোগ্যতার জায়গায় এই ধরনের লিডার মনের মণিকোঠায় থাকতে পারে না। এবং আপনি বিপদে পড়লে নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্পের মতো আনপ্রেডিক্টেবল ক্যারেক্টারকে তো ফোন করবেন না। ফলে এই পুরো বিষয়টার জন্য আমেরিকাকে এবার গ্লোবাল বয়কট করতে চলেছে ইউরোপের দেশগুলো, যা নিয়ে কালকে দিনভর কিন্তু আলাপ আলোচনা হলো। আর এই পার্টিকুলার ফ্যাক্টরে বিকল্প হিসাবে কোনো একটা দেশকে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু বেছে নিচ্ছে। তারা চায়নার দিকে যেতে পারবে না, কারণ চায়নার ডেপ ট্র্যাপ পলিসি। চায়না এর আগে কি করেছিল, ইউরোপীয় ইউনিয়নের ইস্ট এবং ওয়েস্টের এই কান্ট্রিগুলোকে ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু ভারত বরাবরই চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের 27টি দেশকে সমানভাবে ট্রিট করতে। অর্থাৎ চায়না এই লিস্ট থেকে বাদ পড়লো। তারা রাশিয়ার দিকে তো যেতে পারবেই না, কারণ দেখুন, আমরা যখন ওয়েস্টার্ন কান্ট্রি বলছি, আপনারা হয়তো শুধু দেশ ভাবছেন যে ওয়েস্টার্ন মানে কি, ওয়েস্টার্ন মানে ব্রিটিশ, আমেরিকা, অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ। কিন্তু ওয়েস্টার্ন শুধুমাত্র কিছু দেশ নয়, ওয়েস্টার্ন একটা আইডিওলজি, ওয়েস্টার্ন একটা কনসেপ্ট। দিনের পর দিন, বছরের পর বছর এই কনসেপ্টটাকে এরা ধারণ করেছে, বহন করেছে। সেই কনসেপ্টে আভিজাত্য লুকিয়ে আছে, একে অপরকে ছোট করার প্রবণতা লুকিয়ে আছে। এই ওয়েস্টার্ন কনসেপ্ট আজ চোখের সামনে ভেঙে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, সেটাও তো আপনাকে ভাবতে হবে। মানে আমরা যদি কখনো ভাবতাম পশ্চিমের কোনো দেশগুলোকে আমরা আক্রমণ করব, আমরা চোখ বন্ধ করে জানতাম আমেরিকা তাদের পাশে এসে দাঁড়াবে। অর্থাৎ ওয়েস্টার্ন শুধুমাত্র কিছু নির্দিষ্ট কোনো দেশ, এই দেশের সমষ্টি নয়। পশ্চিমা কালচার, সংস্কৃতি হলো একটা কনসেপ্ট, একটা আইডিওলজি। এই আইডিওলজিতে হঠাৎ করে যখন ঝড় এসেছে, তখন তারা আবার দেখুন ভারতবর্ষের দিকেই ঝুঁকে পড়তে শুরু করেছে। কালকে ফ্রান্স একটা ঘোষণা করেছে, সেই ফ্রান্সের ঘোষণা নিঃসন্দেহে আরো চমকে যায়। কেন জানেন? কারণ কালকে ফ্রান্স ভারতবর্ষে এমন এক ঐতিহাসিক প্রজেক্টে নতুন করে ইনভেস্ট করবে ভেবেছে, সেই প্রজেক্টটি শেষ হয়ে গেছিল ভাবনা চিন্তা 10 বছর আগে। এবং ভারতবর্ষের কাছে নজিরবিহীন, ঐতিহাসিক এই কারণে, কারণ ভারতবর্ষে হতে চলেছে ওয়ার্ল্ড লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। 2010 সালে এই প্রজেক্টটি শুরু করেছিলেন মনমোহন সিং, কিন্তু একাধিক কারণে এই প্রজেক্টটি থেমে যায়। শেষবার মানে শেষ 1 মাস আগে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স এবং আমেরিকা সফরে গেলেন, তখন এই প্রজেক্টটিকে নতুন করে শুরু করার আবেদন ফ্রান্সের কাছে করা হয়। উল্লেখযোগ্যভাবে কি জানেন, যখন আমেরিকা ইউরোপীয় কান্ট্রির থেকে মুখ সরিয়ে নিল, তখন ফ্রান্স ঘোষণা করে দিয়েছে তারা এই ধরনের বিশ্বের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ভারতে তৈরি করছে, যা ভারতের ক্ষেত্রেও এক মানে সোনালী সময় হিসাবে অনেকে ভাবতে শুরু করেছেন। মহারাষ্ট্রের জ্যোতিপুরে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। এই পাওয়ার প্ল্যান্টে 6টি রিঅ্যাক্টর থাকবে এবং প্রত্যেকটি রিঅ্যাক্টর থেকে 1730 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। টোটাল 10,300 মেগাওয়াট কারেন্ট কিন্তু এই পার্টিকুলার পাওয়ার প্ল্যান্ট থেকে তৈরি করা যাবে, যা বিশ্বের মধ্যে বৃহত্তম। আর পাশাপাশি কালকে ভারত সরকার আরো একটি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করার কথা ঘোষণা করে দিয়েছে, যা হচ্ছে হরিয়ানাতে। হরিয়ানার গোরখপুর নামক একটি জায়গায় এই ধরনের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। এর আগে বিশ্বের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোথায় ছিল? জাপানে। টোকিও ইলেকট্রিক লিমিটেড এই পাওয়ার প্ল্যান্টটি জাপানে করেছিল, যার মধ্যে 7টি রিঅ্যাক্টর ছিল। 5টি রিঅ্যাক্টর 1067 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারত এবং 2টি রিঅ্যাক্টরের মধ্যে 1315 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারত, এবং সব মিলিয়ে 7500-এর কাছাকাছি মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু টোকিওর ইলেকট্রিক্যাল এই ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারত। ফলে ভারত কিন্তু বিশ্বে নজির এই জন্যই গড়ল, কারণ এই প্রথমবারের জন্য ভারতে ওয়ার্ল্ড লার্জেস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট হচ্ছে, সেটি ফ্রান্সের টেকনিক্যাল এগ্রিমেন্ট এবং সাপোর্টে। দেখুন, কালকে এই পুরো প্রজেক্টটির এনভায়রনমেন্টাল ক্লিয়ারেন্স এসে গেছে, নেসেসিটি সেফগার্ড নেওয়া হবে ঘোষণা হয়ে গেছে, এবং আগে যে কারণে এই প্রজেক্টটি স্থগিত ছিল, এখন নতুন নিয়ম অনুসারে সম্পূর্ণ সরকারি যে বাধা নিষেধ ছিল সবকিছু মিটিয়ে দেওয়া গেছে। এবং প্রধানমন্ত্রীর ফ্রান্সের সফরের পর কার্যত ঠিক হয়ে গেছিল ফ্রান্স এই পুরো বিষয়টার মধ্যে টেকনিক্যাল এগ্রিমেন্ট এবং টেকনিক্যাল সাপোর্ট করতে আবার নতুন করে ভাববে। কিন্তু কালকেই যখন খবরটা এসছে, তখন নিঃসন্দেহে এর পিছনে ধুরন্ধর জিওপলিটিক্যাল চালও যে লুকিয়ে আছে আপনারা হয়তো বুঝতেই পারছেন।
যখনই আমেরিকা আপনার পাশে নেই, যখনই আপনি চায়না রাশিয়াকে পেলেন না, তখন আন্তর্জাতিক স্তরের একাধিক দেশ ভারতকেই বিকল্প বিনিয়োগের একটা মাধ্যম হিসাবে কিন্তু বেছে নিতে শুরু করে দিয়েছে। পাশাপাশি এই পুরো প্রজেক্টটির চুক্তি কবে হয়েছিল আপনাদের একটু বলে দিই। 6ই ডিসেম্বর 2010 সালে এই টোটাল মানে এই প্রজেক্টটির ভ্যালু সে সময় ছিল 9.3 বিলিয়ন ইউএস ডলার। কিন্তু সে সময় এক অদ্ভুত কারণে এই প্রজেক্টটি আটকে যায়। সরকারের পলিসি অনুযায়ী সে সময় সরকার একটি ক্লিন্ডা অ্যাক্ট নিয়ে আসে। সেই ক্লিন্ডা অ্যাক্ট কি ছিল? ক্লিন্ডা অ্যাক্টে বলা হয়েছিল যদি এই প্রজেক্টটার কোনো রকম ডিস্টার্ব হয় তাহলে এই পুরো প্রজেক্টটার লাইবিলিটিসের দায়িত্ব গিয়ে পড়বে অপারেটরের কাছে, অর্থাৎ সরকারের কোনো দায়িত্ব থাকবে না। কতক্ষণ অবধি সরকারের দায়িত্ব থাকবে না? যদি ক্ষয়ক্ষতির পরিমাণ হয় 1500 কোটি টাকা, অর্থাৎ 1500 কোটি টাকার বেশি হলেই সরকার এই প্রজেক্টটির লাইবিলিটিস নেবে। ফলে স্বাভাবিকভাবেই যারা এই প্রজেক্টটিকে টেকনিক্যাল সাপোর্ট করছে তারা পিছিয়ে যায়। বলে আমরা তো সরকারের জন্য করছি, দেশের জন্য করছি, এই প্রজেক্টটার যদি কিছু টেকনিক্যাল ফল্ট হয় বা কোনো ডিস্টার্ব হয় তাহলে আমাদের দায় কেন হবে? সরকার যদি পাশে না থাকে তাহলে আমরা করব না। ফলে 2010 সালে তৈরি হওয়া একটি ডিল আলটিমেটলি 2025 সাল অব্দি কিন্তু স্থগিত হয়ে যায়। পাশাপাশি এই পুরো প্রজেক্টটিকে কেন্দ্র করে এনভায়রনমেন্টাল একাধিক ইস্যু কিন্তু তৈরি হয়। দূষণ বলুন, ভূমিকম্প বলুন, বিভিন্ন কারণে কিছু মানুষজন এই প্রজেক্টটি নিয়ে আপত্তি তুলতে শুরু করেন। ভারতবর্ষের ওই সেম রাজনৈতিক কোন্দল যাকে বলা হয়, ঠিক কিছুটা সে কারণেই এই প্রজেক্টটা কিন্তু স্থগিত হয়ে যায়। পাশাপাশি এই নিউক্লিয়ার লাইবিলিটিস দায় কোনোভাবেই অপারেটর কিন্তু নিতে চায়নি। ফলে সম্পূর্ণভাবে এই প্রজেক্টটি বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু ভাবা হয়েছিল। কিন্তু এবছর নরেন্দ্র মোদী যখন ফ্রান্স সফরে যান তখন এই প্রজেক্টটি নতুন করে শুরু হওয়ার কিন্তু একটা চেষ্টা করা হয় এবং ফ্রান্স সরকার অবশেষে জানায় তারা এই ধরনের নিউক্লিয়ার বিগেস্ট পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য ভারতবর্ষকে সাহায্য করতে চায় এবং জ্যোতিপুরের মতো জায়গা যা ভূমিকম্প প্রবণ সেই সমস্ত কিছুকে তারা বিবেচনা করে এবং ভালো করে পুরো বিষয়টাকে বোঝার পর অবশেষে কালকে সমস্ত ইস্যুতে কিন্তু ক্লিয়ারেন্স পাওয়া গেছে। পাশাপাশি হরিয়ানায় যে পাওয়ার প্ল্যান্টটি তৈরি হচ্ছে সেটি নর্থ ইন্ডিয়ার একটি পাওয়ার প্ল্যান্ট। তার ক্যাপাসিটি 2800 মেগাওয়াট, 4টে রিয়াক্টর থাকবে, প্রতিটি রিয়াক্টর 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। সেই পুরো প্রজেক্টের জন্য ভারত সরকার খরচ করছে 20,594 কোটি টাকা, যার মধ্যে প্রায় 4,906 কোটি টাকা অলরেডি সরকার কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে। এবং অবশেষে আরো একটা প্রকল্প ভারত সরকার নতুনভাবে ভাবতে শুরু করে দিয়েছে যখন কালকে তারা ঘোষণা করেছে এবার এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশন বা কনস্ট্রাকশনের কাজ প্রাইভেট সেক্টরের জন্য ওপেন করে দেওয়া হচ্ছে। এতদিন অবধি এই ধরনের কাজ করত NPCIL, একটি PSU ইউনিট। এবার প্রাইভেট সেক্টরের জন্য এই পুরো প্রজেক্টটিকে উন্মুক্ত করায় আরো ফরেন ইনভেস্টর আসবে। ফ্রান্সের যে কোনো কোম্পানি আসতে পারে, রাশিয়ার যে কোনো কোম্পানি আসতে পারে, এমনকি ভারতের বহু প্রাইভেট কোম্পানি কিন্তু আসতে পারে। কিছুদিন আগে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন মেঘা ইঞ্জিনিয়ারিং নামক একটি কোম্পানি কর্ণাটকে $1.5 বিলিয়ন কিন্তু অলরেডি ইনভেস্ট করে দিয়েছে এ ধরনের পাওয়ার প্ল্যান্টে। অর্থাৎ ভারত সরকার প্রত্যেকটি পলিসি নিয়ে নতুনভাবে ভাবছে যা আলটিমেটলি গ্লোবাল ইকোনমিক সেক্টর এবং গ্লোবাল যে নিউক্লিয়ার কনস্ট্রাকশনগুলো হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু আমার প্রশ্ন হলো আমেরিকাকে বয়কট করার পর ভারতকে যেভাবে এই পশ্চিমা শক্তিগুলো বেছে নিচ্ছে এতে চীন এবং পাকিস্তানের মতো দেশ কি খুশি হবে? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। পাশাপাশি এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের ইন্ডিয়া ফার্স্ট পলিসি হয়তো ভারতবর্ষ নিচ্ছে, কিন্তু সবার আগে যেটা আমার মনে হয় কোনো দেশের সাথে ঝগড়া বিবাদ না করাই ভারতবর্ষকে কিন্তু এই মুহূর্তে অনেকটা এগিয়ে দিল। এটা নিঃসন্দেহে আপনাকে কুর্নিশ জানাতেই হবে এবং আপনারাও কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।